এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ব্যথায় নীল হয়ে এলো দিদির মুখটা। বাইরে থেকে আসা আবছা আলো তখন ব্যালকনির থাই গ্লাসের দরজাটা ভেদ করে সামনে পুরুষটির শরীরে পড়লে তার কোমরের নিচ অবধি কেবল স্পষ্ট হলো ওর কাছে। আর মুহূর্তের মধ্যেই সম্ভ্রম হারানোর ভয় দূর হয়ে বুকের মধ্যে আগ্নেয়গিরির সৃষ্টি হলো পুরুষটিকে চিনতে পেরে। তাকে অশ্রাব্য কতগুলো গালি ছুঁড়ে দেওয়ার জন্য মুখটা খুলতে উদ্যত হতে ব্যক্তিটি পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কিছুটা এগিয়ে এলো ওর কাছে। তাতে বাইরের আলোটা এবার তার মুখের উপর পড়ল। পায়ের যন্ত্রণায় আর অদম্যনীয় রাগনি দিদিটি সে সময় দেখল ওর করুণ পরিস্থিতি। দেখে পুরুষটি ঠোঁটে চাপা হাসে, আর তা নিশ্চয়ই মস্করার। ওর উদ্দেশ্য নীরব। ঘরে তার ভারী কণ্ঠ বেজে উঠল। এসেছিলাম ডিনারের ইনভাইটেশন প্লাস আমার ভাইয়ের ওয়েডিং কার্ডটাও বেআইনকে দিতে, কিন্তু দিদিটিকে আগা পাঁচতলা পর্যবেক্ষণ করে বিয়ের কার্ডটা থুতনিতে ঘষতে ঘষতে বলা, এক্স ওয়াইফকে হাফ নেকেড দেখবো ভাবিনি। একটু সমস্যা বোধ করছিলাম, তাই দরজার মুখ থেকেই ফিরে যাচ্ছিলাম। হঠাৎ লোডশেডিংই আবার থামিয়ে দিল। এইসব কথার মাঝে ফোনের আলোয় নফিলের মুখটা দেখে দিদিটি কিছুটা বিস্ময়ে গালিগুলো দিতেই ভুলে গেছে। গায়ের রং অনেকটা ম্লান হয়ে আসা, লাল ফর্সা মুখে নফিলের ছোট বড় কাটাকুটির বেশ কিছু স্পষ্ট আর অস্পষ্ট চিহ্ন। আর তার সচরাচর ঢেউ খেলানো চুলগুলো আগে মাঝারি আকারে থাকলেও তা আজ তুলনামূলক ভালোই ছোট। পুরো চেহারাটা কাঠামোই যেন বদলে গেছে। এত পরিবর্তন আগের সেই সুন্দরতার কতটাই ক্ষয় হয়েছে নাকি অক্ষয় আছে তা আর দেখতে ইচ্ছে হলো না বলে দৃষ্টি হটিয়ে নিল সে। বিদ্যুৎ চলে এলো তখন। মেঝেতে পড়ে থাকা শার্টটা হঠাৎ তুলে নিতে দেখা গেল নফিলকেই কঠিন হয়ে দাঁড়িয়ে থাকা। দিদির মাঝে নিজের বেশভূষার কারণে কোনো লজ্জা বা জড়তা নেই। ওর দিকে যখন শার্টটা বাড়িয়ে দিল নফিল, সে এক ঝটকায় ছিনিয়ে নিয়ে বেজে চিৎকার করে বলে উঠল, গেট আউট। থাকতে আসেনি শরণ, অনুচ্চ স্বরে বলল নফিল। ও এবার কখনো থেকো না কেমন? তীব্র রাগ আর ক্ষোভে দিদি চিপিয়ে চিপিয়ে বলল, চুরি করে আমার বাসায় ঢুকিয়ে আমার বেডরুম অবধি চলে আসার পর এখন প্রাউডারি দেখানো হচ্ছে? বাপের ধর্ম গ্রহণ করছেন নাকি? হারিয়ে যাওয়া কিংবা মৃত বাবার চরিত্রের উপর কটূক্তি শুনে নফিল চুপ রয়ে কয়েক পল তাকিয়ে থেকে শেষে দীর্ঘশ্বাস পেল। রাগে কাঁপতে থাকা দিদিটিকে কিচ্ছু বলল না জবাবে। ওকে ভাবনাতে ফেলে নীরবে বেরিয়ে গেল ঘর থেকে। তা দেখে পুনরায় গর্জন সুরে দিদিটি হুমকি দিল, আর কখনো এই বাসায় পা ফেলে দুশ্চরিত্রের সিল লাগিয়ে মিডিয়া ছড়িয়ে দেবো একদম। কথাটা শুনে দরজার মুখে থেমে পড়ল নফেল। বিড়বিড়িয়ে উঠল, কি শিখিয়েছেন ইহাদ? পারফেক্টলি থ্রেড করাটাও জানে না দেখছি। ঘাড় ফিরে দিদিটিকে জিজ্ঞেস করল, কদিন আগেই না হলো এমনটা, তাতে কি কিছু ছেড়ে গেছে আমার? জানোয়ার। নফিলের শেষের বাক্য রাগটা সাংঘাতিক বেড়ে গেছে দিদিতে। গালিটা কান অবধি না গেলেও ওর ঠোঁট দুটো নড়তে দেখেই তা আন্দাজ করে নিল নফেল। বিশেষ কিছু মনে করলো না, তাতে উল্টো জিজ্ঞেস করল, দুশ্চরিত্রের মতো কিছু করেছি তোমার সাথে? আমার বেডরুমে এসে আমায় আনড্রেসড দেখার সময় ভেতরের বন্য যন্ত্রটা কি ঘুমিয়েছিল? উত্তরে পাল্টা প্রশ্ন রাখলো তিথিতে। এবং অকাট্য সত্যটা শুনে নফিল তখন অপ্রতিভ অভিব্যক্তিতে ঘাড় ফিরিয়ে নিয়ে আর দাঁড়ালো না। শুধু আধারকে তুমি সব দেখিয়ে দাও, আর নফিল দেখলেই দোষ। যেতে যেতে দুটো উক্তি ছেড়ে গেল তার স্বরে। শুধু আধারকে কেন, যাকে দেখানো যায় তাকেই দেখাবো, আর নফিল শেখ দেখলেই গায়ে আগুন দেব। চেঁচিয়ে জবাব রাখলো দিদিটিও। কিন্তু নফিল ততক্ষণে নিচে পৌঁছে গেছে। তাকে না বলতে পারা সে অশ্রাব্য গালিগুলো দিতে দিতি উত্তপ্ত মেজাজ নিয়ে একটু খোঁড়াতে খোঁড়াতে গোসলে চলে গেল। ফ্রেশ হওয়ার পর রাতের খাবারের জন্য নিচে আসতে ডাইনিং টেবিলে থাকা ফোনটা বাজতে দেখলো সে।
আর তার সঙ্গে চোখে পড়লো খাবারের মাঝারি আয়তনের একটা ডালার পাশে ফুলের বুকে। বুঝতে সময় লাগলো না এগুলো ও কার তরফ থেকে রাখা। এগিয়ে এসে দেখলো বুকের মাঝে একটা হলুদ চিরকুটো ভাঁজ করে রাখা। সেটা পড়ার কৌতূহল দমন করে ফোনটা আগের হাতে তুলে নিল। কিরণ কল করেছে। রিসিভ করে কানে ঠেকিয়ে এলো রান্নাঘরে। কখন থেকে ফোন করে যাচ্ছি তোকে, কোথায় ছিলি? ফোন নিচে ছিল আর আমি উপরে ছিলাম। কি অবস্থা, এখানে আসবি কবে তোরা? আম্মু আর কাকু পরশুদিন আসবে, কিন্তু তোর ওখানে যাবে কিনা বুঝতে পারছি না। ইনশিওর করে কিছুই বললো না আম্মু, কিন্তু আমি কালই আসবো। শপিংয়ে যেতে হবে। তাওসিফ ভাই নিয়ে যাবে নাকি তোর শাশুড়ি আর ননদ আসবে? শাশুড়ি আসবে না, তৌসিফের সঙ্গে ওর শয়তানি বোনও আসবে। ওকে দেখেই আমার পায়ের তালু জ্বলে রে আপু, মন চাই জুতো খুলে পেটানো শুরু করি। ফ্রিজে থাকা খাবারগুলো একে একে বের করে ওভেনে দিচ্ছিল দিদিতি। বোনের কাছে হেসে উঠল। জুতা পেটা যাদের করা উচিত ছিল তারাই ছেড়ে দিল। তুই আর সেখানে কিভাবে ইচ্ছে পূরণ করবি? বাদ দে, ফিহা আসবে আমার এখানে। তাওসিফ তো বললো আসবে। তাহলে নির্ঘাত কোনো ফোন দিয়ে এটেছে, নয়তো আমার বাসায় আসার মতো মন মানসিকতা তো তার থাকার কথা নয়। তাওসিফ ভাই যতই রিকোয়েস্ট করুক না কেন। আরে না, তাওসিফের কোনো রিয়াকশনই করেনি। এমনকি শপিংয়ে আমাদের সঙ্গে যাওয়ার কথাও সেভাবে জোর দিয়ে বলেনি, ও নিজেই যেতে চেয়েছে। তাহলে শিওর থাক, কাল কিছু একটা ঘটছে। ঘটালে তুই কিন্তু চুপচাপ মেনে নিবি না। আমার বিয়েতে প্রভাব পড়তে পারে এমনটা মোটেও ভাবিস না। আমি আর এখন ও বাড়ির বউ নেই যে আমাকে অনেক কিছু সহ্য করতে, ধৈর্য ধরে মানতে হবে। একটা কথা তাওসিফ ভাইকে জিজ্ঞেস করিস তো, তোদের বিয়ের কার্ড বিলানোর দায়িত্ব কি শেখ বাড়ির ছোট ছেলেকে দেয়া হয়েছে? নাওসিফ ভাইকে কি জানি, বোধহয় না। তাহলে ওই জানোয়ারটা আমার বাসায় ঢুকে কার্ড দেওয়ার ছুতোটা দিল কেমন করে? তোর বাসায় ঢুকেছিল মানে? তুই ঢুকতে দিলি কেন? বলদ, ও দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপে নিজে দরজা থেকেই বিদায় করে দিতে পারবো। আমি জামাটা পোশাক ছাড়া থাকার কথাটুকু চেপে গেল দিদিতি। আমি বাসায় ফিরে 10টা মিনিটও হয়নি বিছানায় শুয়েছি। লোডশেডিং হলো, এর মধ্যেই আচমকা করে দরজায় ওকে দাঁড়িয়ে থাকতে দেখি। তখন কি বলছিস, ঢুকলো কেমন করে? ভুলে যাচ্ছিস কার বাড়ি ছিল এটা? চাবি ম্যানেজ করা ওর জন্য আহামরি কিছুই না নিশ্চয়ই। ইয়াসিফ ভাই দিয়েছে নাকি? তার সাথে তো দেখা হলেই ফাইট চলে, ও চাইলেও সে দেবে মনে করেছিস? তাওসিফের সঙ্গে দেখা হলেও তো অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, তাহলে আমাদের বিয়ের কার্ড নিয়ে গেল কেমন করে? দুটো বিষয়ই কিছুটা ভাববার মতো। ইয়াসিফের সঙ্গে এই নিয়ে কথা বলে দেখতে হবে। কিরণ আবার জিজ্ঞেস করল, এসে কি করলো সে? কি বললো তোকে? ফাজলামো করতে এসছিস? বেআইনকে ডিনারের দাওয়াত আর তোদের বিয়ের দাওয়াত এসেছিল নাকি? টেবিলে খাবারের ডালাও দেখছি, দিয়ে আসবো সিকিউরিটি গার্ডকে। বুঝলাম না কাহিনী। এতগুলো দিন পর তোর সাথে দেখা করতে এসেছিল ডিনারের দাওয়াত দেওয়ার জন্য, তুই তার জ্ঞানম্যান সেজন্য। গানম্যানকে বাড়ি বয়ে এসে দাওয়াত দেবে? তাহলে বাড়ি বয়ে এসেছিল কেন? বললাম ফাজলামো করতে এসেছিল। নেহায় তোর হয়ে আজ চাকরি করতে হবে, নয়তো গোটা কয়েক থাপ্পড় ওর গাল ফাটিয়ে দিতাম। ফোনের ওপাশে থাকা কিরণের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নফিল যে তার বোনকে আবার ফিরে পেতে কত কাহিনী ঘটাবে তা বেশ আন্দাজ করতেই পারছে সে। এই জন্যই সামনে আরো কত ঝামেলা অপেক্ষা করছে কি জানি। মাহতাব শেখ কি চুপচাপ দেখে যাবে আদরের নাতির অবাধ্যতা? এই লোকটা কি যে সাংঘাতিক তা কিরণ দেখেছিল 4 বছর আগে, সে আর তাওসিফ যখন দুর্ঘটনা ঘটিয়েছিল। দুবাইতে মাহতাব শেখের ব্যবসার প্রসার ঘটেছিল অনেক আগে, কিন্তু নফিল আর তাওসিফ একসঙ্গে ব্যবসাতে ঢোকার পরই দুই ভাই ওইখানে হোটেলের ব্যবসাটা শুরু করার পরিকল্পনা করে, যার জন্য প্রচুর ইনভেস্টমেন্টেরও প্রয়োজন। কিন্তু দুজন আনাড়ি ব্যবসায়ী হিসেবে তাদেরকে অত মোটা টাকা দেওয়ার ভরসাটাও করে উঠতে পারেনি তখনও বাড়ির বড়রা। তবে মাহতাব শেখকে রাজি করাতেও খুব একটা কষ্ট হয়নি নফিল আর তাওসিফের। তাই সিদ্ধান্ত নেন তিনি ওখানের প্রতিষ্ঠিত সুপরিচিত একজন ব্যবসায়ীর সহযোগেই প্রথম হোটেলের ব্যবসাটা শুরু করবে দুই ভাই। তাতে সন্তুষ্ট হয় ওরা। এরপর মাহতাব সাহেব আর নফিল দুবাইতে যান।
সবকিছুই ঠিকঠাক হওয়ার পর তারা ফিরে এলে তৌসিফ এই খাতিরে বাড়িতে একটা পার্টির আয়োজন প্রস্তাব রাখে দাদার কাছে। প্রস্তাবটা পছন্দ হয় মাহতাব সাহেবের। যেহেতু রাজনীতি আর ব্যবসার মাঠে শক্তপোক্ত একটা স্থান আছে তার, নিজের নাতিদের এমন একটা স্থান তৈরি করে দেওয়ার জন্যই সকল রাজনৈতিক আর ব্যবসায়িক মহলের উচ্চ ব্যক্তিবর্গকে এমন একটা পার্টিতে উপস্থিত করলে মন্দ হয় না। প্রাথমিক পর্যায়ে দিদিটি যখন গাজীপুরে অবস্থান করছে জান্নাতি বেগমের কান্নাকাটি আর অসুস্থতার কারণে নফিলকে নিয়ে শেখ বাড়িতেই থাকতে বাধ্য হয়। ওইদিকে কিরণ ঢাকায় একা হয়ে যায় বলে ঝুমুর চলে আসেন মেয়ের কাছে। বাসা ভাড়া করে থাকতে শুরু করেন তারা। দিদিতি আর নফিল বহুবার অনুরোধ করেছিল তাদের উত্তরার বাড়িটাতে থাকতে, কিন্তু আত্মসম্মান থেকে রাজি হননি ঝুমর। আর সোহাল শেখও চাননি তার স্ত্রী ভাতিজার বাসায় গিয়ে থাকুক। শেখ বাড়ির পার্টিতে আমন্ত্রিত হওয়ার পার্টির আগেই দিনেই কিরণকে নিয়ে আসে নফিল। সম্পর্কটা তখন তাওসিফের সঙ্গে কেমন কিরণের? মাত্র 4 মাসের ব্যবধানে কিরণের লাজুক সৌন্দর্যের বদৌলতে সম্পর্কটা ওদের একদমই স্বাভাবিক ছিল না সে সময়। তাওসিফের করা হুটহাট মস্কারাগুলো কিরণ যেভাবে লাজুক আর নাস্তানাবুদ হতো, আর তার লাজুকতায় তাওসিফ যেভাবে মুগ্ধ হতো তা দেখে নওফিল আড়ালে তাওসিফকে খোঁজাতে থাকলো। একটা সময় তাওসিফের মাঝে কিরণকে নিয়ে নিষিদ্ধ ভাবনা আর অনুভূতিগুলো চলে আসে। পরিষ্কারভাবে বলতে হলে কিরণের লাজুক মুখশ্রী দেখে ভালো লাগা আর নওফিলের দুষ্টু কথার ইন্ধনেই তাওসিফের মাঝে প্রেম ভাবনার উদয় হয়। সে সময়ই আবার বাড়ি থেকেও তার বিয়ের জন্য চাপ দিচ্ছিল সকলে। 2-1টা মেয়েও দেখা হয়ে গিয়েছিল, কিন্তু অযৌক্তিক সব কারণে সেসব মেয়েদেরই কাউকে তাওসিফের চোখে লাগেনি, মনেও লাগেনি। অভাবনীয়ভাবে সেখানে কিরণের মুখটাই কেবল কল্পনা করে বসত সে। নিজের ভেতরকার এই সমস্যাগুলো নওফিল আর ইয়াসিফকে খুলে বললে আগে নওফিলই আজকারা গলায় বলল তাকে, বিয়ের প্রস্তাব পাঠায় দেয় আমার শাশুড়িকে। ফর্সা মেয়েকে বউ হতে হবে। শেখ বাড়িতে নিন্দনীয় নিয়ম বদলানোর কাজটা তুই শুরু কর ভাই। ইয়াসিফ তখন একটু বাঁকা সুরে বলেছিল তৌসিফকে, এই যুগে খুকিরা বহুত চালু, কিন্তু এদেরকে গড়ে নেওয়া যাবে নিজের মন মতো। এমনটা সব সময় হয় না ব্রাদার্স। অবশ্য কিরণ চালু চিজ হলো সুশীলার বদ্ধ আছে, সংসারেরও আছে, বেশ ভালোই থাকবে বিয়ে হলে, কিন্তু বিয়েটা করতে পারবি কিনা সেটাই কথা। কুরুক্ষেত্র চলবে বাড়িতে। যাদের মামলা সামলাতে পারলো তোরটা পারা মুশকিল হবে। বুঝে শুনে পদক্ষেপ নিস। কথাগুলো ইয়াসিফের বাঁকা হলেও কঠিন সত্য ছিল। নওফিলও তাই বলেছিল তৌসিফকে, যদি দেখি আমার বউ বা বউর পরিবার অসম্মানিত হচ্ছে, আমি কিন্তু তখন সরাসরি কিছুই করতে পারবো না। তাছাড়া যে কোনো পরিস্থিতি হোক আমি সামলানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। 2 ভাইয়ের দেওয়া বিপদ সংকেত আর সতর্ক বার্তা তৌসিফের মাথাতেও আসেনি তা নয়, সেও এইসব ভেবেই বলেছে। নিজের অনুভূতির ব্যাপারে অসন্দিগ্ধ হওয়ার পরও সরাসরি কিরণের কাছে প্রকাশ করার কথা তাকে বহুবার বলেছিল। তাই তো তাদের ভাইদের স্বর্ণাপন্ন হতে হলো। কিন্তু তাতেই বা লাভ কি পেল? তারাও তো তার কোনো সমাধান বা রাস্তা বাতলে দিতে পারল না। অর্থাৎ সিদ্ধান্ত যা নেওয়ার শুধু তাকেই চিন্তা ভাবনা করে নিতে হবে এবং পদক্ষেপটাও নিতে হবে ভীষণ সাবধানে। এই চিন্তাতে সেদিন রাতে ভাই বন্ধু কারো সঙ্গে আড্ডা জমাতে পারেনি সে। কেবল দূর থেকে আড্ডায় মশগুল হাসি মুখে কিরণকে দেখে যাচ্ছিল। বনিতি গোষ্ঠীর এই শেখ বাড়ি বহু পুরনো, যুগের সঙ্গে তাল মিলিয়ে সেখানে মেরামত করে আধুনিকতার ছোঁয়া দিতে হলেও বেশ কিছুটা পুরনোর ছাপ রেখেই গিয়েছে মাহতাব শেখ। সেটা হল ঘর, খাবার ঘর আর বাড়ির সদস্যদের শোবার ঘরের ক্ষেত্রে বজায় রাখা হয়েছে। হলঘরটা দেখতে যেন কোনো রাজার দরবার সভা, আর রাজার সিংহাসনের মতন একটা রাজকীয় ঢঙের আসনও রয়েছে সেইখানে। সেই আসন বাড়ির একমাত্র প্রধান কর্তা মাহতাব শেখের জন্যই। তেমন বিশাল আয়তকার ডাইনিং টেবিলও একটি বিশেষ চেয়ারে আছে তার জন্য। এই দুটো চেয়ারে মাহতাব সাহেব ব্যতীত বাড়ির অন্য কারো বসার অনুমতি নেই। ব্যাপারটা ঠিক তেমনও নয়। বাড়ির মানুষগুলো তার সম্মানার্থে ওই আসন ছেড়েই বসে সবসময়।
তবে সকল নাতিপুতির মাঝে ইয়াসিফ ছোটবেলা থেকে দুষ্টি প্রকৃতির ছিল বলে চেয়ারে যখন তখন বসাটা ওর কাছে কোনো ব্যাপারই ছিল না। সেই দিনও ইয়াসিফ হল ঘরের ওই আসনে বসে সবার সঙ্গেই গল্প করছিল, আর তার সোফার হাতলের অংশে বসেছিল ফিহা। বড় ভাইকে সিঁড়ির ধাপে উদাসভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে ডাক দিতে যে খেয়াল করে সে প্রিয়গার চোখে কাউকে অপলক দেখে চলেছে। সে দৃষ্টি অনুসরণ করেই সে দেখতে পায় কিরণকে। মুহূর্তে বুকে আগুন জ্বলে উঠে তার। নফিল আর দিদিটি পাশাপাশি বসে তখন ইয়াসিফের বন্ধু ফারহানের সঙ্গে কথা বলছিল। এই বাড়িতে নফিল এসেই পর থেকে যখনই বাড়িতে থাকে তখনই বইয়ের সঙ্গে ঘেঁষে থাকার চেষ্টা করে সে। তা যে ফিহাকে কতটা পীড়া দেয় একমাত্র দিদিটির কারণই কিরণও তাই তার চক্ষুশূল হয়ে দাঁড়ায়। তার বড় ভাইয়ের চোখের ভাষা বুঝতে খুব বেশি বেগ পেতে হয়নি সেদিন। নিজের ভাইয়ের পাশে কোনোভাবে সে কিরণকে সহ্য করবে না। বহু কষ্টে সে নিজেকে সামলে ইতিমধ্যে বড় চাচির সঙ্গে সঙ্গোপনে দিদিটিকে নফিলের জীবন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে ফেলেছে। এবার কিরণের এই বাড়িতে প্রবেশের সম্ভাবনাটুকুও সে রাখবে না। নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় যেন নিজেই। সকাল 6টার অ্যালার্মে দিদিটি কোনোরকম অলসতা ছাড়াই বিছানা ছেড়ে উঠে পড়ে। পায়ের যন্ত্রণা রাতে পেন রিলিফ স্প্রে দিয়েছিল বিধায় কোনো রকমই অসুবিধা আর লাগছে না। দ্রুত বাথরুমের কাজ সেরেই সে রুফটপে নফিলের করা জীবন শিয়ামে উদ্দেশ্যেই রওনা দিল। এলিভেটরে ঢুকতেই দেখা হলো কেয়ারটেকারের সঙ্গে। বেশ খুশি হলো দিদিটি, মনে মনে বলল লোকটাকে ডেকে এমনিতে আজকালের মাঝে কথা বলতো সে। ওকে সালাম জানাতেই তাকে জিজ্ঞেস করলো দিদিটি নতুন ফ্যামিলি কজন এসেছে চাচা? গত 6 মাসের মধ্যে একটাই আসলো ম্যাডাম। আচ্ছা, ফ্যামিলিতে কজন? কি করে তারা? তুষার ইসলাম ফ্ল্যাটের মালিকের নাম, ব্যবসা করে, লোকটা বিবাহিত, শুধু এটাই জানি। বাচ্চা কাচ্চা আছে কিনা মনে নাই। কপালে কিঞ্চিত হাস পড়ল দিদিতে। তুষার কি এমন ব্যবসা করছে যে কোটি কোটি টাকার ফ্ল্যাট কেনার সামর্থ্য হয়ে গেল এত শীঘ্রই? গত 2 বছর আগেও তো শুনেছিল নফিলদের কোনো এক ফ্যাক্টরিতে চাকরি নিয়েছে সে। 9ম তলায় এসে কেয়ারটেকারদের বিদায় নিল আর দিদিটি ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে রুফটপে পৌঁছালো। জিমনেশিয়ামে ঢুকে ট্রেডমিলে যখন দৌড়ানো আরম্ভ করলো তখনই মাথায় এলো ইয়াসিফের সঙ্গে কথা বলতেই তো সবটা পরিষ্কার হয়ে যাবে। আর কথা আজই বলতে হবে ওর। ডিজিটাল দেয়াল ঘড়ির সময় দেখে ভেবে রাখলো 8টা বাজলেই কল করবে তাকে। ভাবনা শেষে ইয়ারফোনটা মোবাইলের সঙ্গে সংযুক্ত করে দৌড়ানোর মনোনিবেশ করলো। আর থাই গ্লাসের ওপাশে সকালটা দেখতে দেখতেই সাথে পছন্দের গান শুনতে শুনতে গত রাতের কথা মন থেকে সরিয়ে ফেলার চেষ্টা করলো। কিন্তু আর কিছুক্ষণ বাদেই তো নিজে থেকেই যেতে হবে ওই ব্যক্তির কাছে। কিভাবে সারাটা দিন সহ্য করবে তাকে কে জানে। এই জন্য মস্তিষ্ক আর মনকে ঠান্ডা আর শক্ত করতে আজ ওয়ার্কআউটে আসা নফিলের মুখটা মানুষ পটে আসতে গানটা বিরক্ত লাগলো ওর। একটানে ইয়ারফোনটা খুলে কান থেকে খুলে ফেলে নিতে আচমকা চোখ আটকালো একটু দূরত্বেই থাকা ওয়েট প্রেস বেঞ্চটিতে। বেঞ্চের পাশে ফ্লোরে নফিলকে ডাম্বেলে স্টেজ পুশ আপ মারতে দেখা গেল বিরতিহীন। পরনে শুধু তার কালো রঙা জর্গাস। উন্মুক্ত দেহ পুশ আপের সময় ঘেমে একাকার হওয়ায় চমৎকার সুঠাম শরীরে দুর্দান্ত পেশি ফুলে উঠেছে ঘন ঘন। লাল ফর্সা মুখটা প্রচণ্ড রক্তিম হয়ে শক্ত চোয়াল জোড়া আর টান টান লাগছে তখন। ছোট্ট করে কাটা চুলগুলোর গোড়ায় শরীরে নোনা পানি জমে তা কপাল বেয়ে গড়িয়ে আসার সময় মনে হচ্ছে পানিতে ভিজে আছে তার সমস্ত চুল। দিদিটি চোখে অবিশ্বাস আর বিস্ময় নিয়ে চেয়ে আছে সেদিকে। ভুলে গেছে সে ট্রেডমিলে অবস্থান করছে তাই দুর্ঘটনা ঘটে যেতে আর সময় লাগলো না। ছিটকে পড়তে শরীরে সংবেদনশীল জায়গাগুলোতেও ব্যথা পেল, মারাত্মক চোট পেল। ধপ্পাস করে পড়া আর ওর আর্তনাদের আওয়াজে নফিল চমকে ফিরল শব্দের উৎস যেদিকে হলো। তারপর দিদিটিকে আবিষ্কার করে ডাম্বেল ফেলে তড়াক করে দাঁড়িয়ে পড়ল। এমন সময় মোটেও প্রত্যাশা করেনি সে দিদিটিকে। দৌড়ে এলো ওর কাছে। মসজিদ থেকে ফিরে 5:30 এসেছিল রুফটপ এসে। কতক্ষণ হাঁটাহাঁটি করে এসে সে তারপর ঢুকে
জিমনেশিয়ামে। অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে করতে পোশাক মারছিল সে, তাই টেরি পায়নি দিদির উপস্থিতি। আহত বউকে কোলে তুলে নিয়ে সে চলে এলো টেরেসে। কাউচে বসিয়ে দিতেই জিজ্ঞেস করল, পড়লে কেমন করে? এটাই প্রথমবার নাকি ট্রেডমিলে? থুতনিতে খুব বেশি ব্যথা পেয়েছে দিদিতে। সারা মুখ নীল হয়ে গেছে সে ব্যথায়। নফিলের শেষ প্রশ্নটাতে জ্বলন্ত চোখে তাকিয়ে ফোঁস করে উঠল ব্যথা নিয়েই। হ্যাঁ, প্রথমবার। অজপাড়া গা থেকে উঠে এসেছি তো। কিন্তু অজপরা গায়ের মেয়ে। কথার মাঝে দিদির দিকে আপাতমস্তক দেখে নিয়ে নফিল রগর গলায় মৃদু স্বরে বলা, প্রথমবার এই জিমে এমন কস্টিউম এলে সিলেক্টিভ ব্যাপার। এমন বেশি রোজ হলে তো আমার সমস্যা। শাট আপ! তুমি কি করছো এখানে? তুমি যা করতে এসেছিলে। এখানে কেন? তাহলে কোথায়? সরল চোখে তাকে জিজ্ঞেস করলো সে। তার নাটক দেখে মেজাজ আরো খারাপ হলো দিদিতে। গোলাপি রঙের শেপার্স ওয়ার্কআউট পোশাক পরনে, তার প্যান্টের ওপর দিয়ে আঘাত পাওয়ায় হাঁটুর স্থানে ডলতে ডলতে নফিলকে বিচ্ছিরি ভাষায় কথা শোনানোর জন্য মুখ খুলতে নফিল আচমকায় রুডভাবে জিজ্ঞেস করে বসল, তুমি এভাবে এসেছো এখানে? বাইরের কেউ দেখেছে? চোখ মুখ কুচকালো তখন দিদিতি। তার হঠাৎ গম্ভীর গলা আর মুখের অমনীয়তা দেখে সে বুঝে ফেলল প্রশ্নের কারণটা। জবাবটা দিতে তাই এক মুহূর্ত দেরি করলো না। এভাবে এসেছি, এভাবেই আসবো। বাইরের লোক দেখলে দেখবে, যেমন আজ দেখেছে কেয়ারটেকার। সো হোয়াট? তুমি কে জিজ্ঞেস করার? আমি কে সেটা জানতে চেয়ে বোধহয় ঠিক করলে না। গমগমে গলায় বলেই নফিল চলে গেল জিমনেশিয়াম থেকে। তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল দিদিদি। তখন মুখ ফুটে স্বীকার করতে পারছে না সে নফিলকে আজ দেখে কতটা বিস্মিত হয়েছে, কতটা সম্মোহিত হয়েছে। আগেও নফিল ওর চোখে আকর্ষণীয় পুরুষ ছিল, কিন্তু বর্তমান নফিলের এমন অ্যাথলটের মতো শারীরিক গঠন, ম্লান গায়ের রং, চেহারার একাধিক কাটা দাগ ওকে ভীষণ রকম চমকাচ্ছে আর ভাবাচ্ছে। এত পরিবর্তন কেন এই স্বার্থপর মানুষটির? কিভাবে এলো এসব কাটা চিহ্ন? নিশ্চয়ই মারামারি করতে গিয়ে হয়েছে, কিন্তু কবে, কোথায়, কার সঙ্গে মারামারি করেছে সে? গায়ে ঢিলা ঢালা টি শার্ট ঢুকিয়ে বেরিয়ে এলো নফেল। দিদির কোথায় কতটুকু লেগেছে তা জিজ্ঞেস না করে সরাসরি বলল, 9টার মধ্যে তোমার কাছে কল যাবে আমার। অসুস্থতার কোনো অজুহাত শোনা লাগবে না আশা করছি। আমি আমার প্রশ্নের জবাব পাইনি। এখানে কেন আপনি? আমি এখানেই থাকছি গতকাল থেকে, তোমার নতুন পড়শি হয়ে। তার মানে ফ্ল্যাটটা নামে তুষার ভাইয়ের, রাইট? একা যেতে পারবে নিশ্চয়ই। বুঝতে পারলো দিদিটি কোনো জবাব পাওয়া যাবে না নফিলের থেকে। সেও তাই তার প্রশ্ন এড়িয়ে উঠে দাঁড়ালো। একাই নেমে যাবে ভেবে কোনোভাবে সাহায্য নেবে না নফিলের। তাই হাঁটু আর হাঁটুর নিচের ব্যথাকে নিয়ে গিলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা ধরলেই নফিল এগিয়ে এলো। জিমের দিকে যাচ্ছ কেন আবার? আগামী 3 দিনে ওয়ার্কআউট করা পসিবল হবে না তোমার পক্ষে। কোনো কথাই বললো না দিদিটি। ভেতরে এসে পরনের শার্টটা গায়ে চড়ালো। তা দেখে এতক্ষণে মনের ভেতরে রাগে তুফান বয়ে চলা থামলো যেন নফিলের। তবে পুরোপুরি গায়েব হলো না রাগটা। এমন আটো-সাটো পোশাকে দিদিটির দেহের আকার আকৃতি সব তো স্পষ্ট। আর এভাবেই নাকি তার বউ বাইরের পুরুষদের সামনে চলাফেরা করছে, আর করবেও। কি ভয়ঙ্কর দুঃসাহসিক কথা। ঘর থেকে দিদিটি বেরিয়ে এসেই তাকে হুমকি গলায় বলল, আপনি আমার পড়শি হয়ে থাকলে আমি এই জায়গাটা ত্যাগ করব। তাই? হ্যাঁ, তাই। ভেবে বলছো তো? রাগের মধ্যেও হালকা হেসে ফেল নফেল। আর সে হাসি দেখে দিদি ভ্রুকুটি হলো। কোনো ফন্দি এঁটে রেখেছে কি নফেল? 5টা মাসের সংসার হলেও নফেল যেমন ওকে হাড়ে হাড়ে চেনে, সেও কি তাকে ততটাই চেনে? না, অবশ্যই ভেবে চিনতে এই শয়তানটা এখানে এসে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া রাফির জ্ঞানম্যান হওয়ার কথা ছিল ওর যেখানে, সেখানে কি উপায় নিজের জন্য তাকে নিযুক্ত করে নিল ওকে কে জানে। বৃহৎ কোনো কৌশল অবলম্বন করেছিল। এখন এই বাড়ি ছেড়ে চলে গেলেও সারাটা দিন তো এমনিতেই কাটাতে হবে তার সঙ্গে। বাকি থাকে যে রাতটুকু, সেই সময়টুকু নিজের কাছে আটকে রাখার মতো বহু কূট কৌশল জানা আছে নফিলের। তাই ওর চেয়ে ভালো
আর কেউ জানে না নিশ্চয়ই। প্রচণ্ড রাগে তখন বউকে একা ফেলে চলে যেতে ইচ্ছে করলেও মোটেও একা ছাড়ল না নভেল দিদিতিকে। তাকে নীরব এক শানিত চাহনি দিয়ে দিদিতি যখন এলিভেটরে প্রবেশ করলো, নভেল ওর পিছু পিছু এসে ঠুকলো। সেও একই ফ্লোরের বাটন চাপলো। দিদিতি তৎক্ষণ তীক্ষ্ণ বান চলল তাকে, ভীষণ রসিয়ে রসিয়ে পড়ল, আপনি সত্যি এক তুখোর পলিটিশিয়ান। আপনার আদর্শ স্বামী হওয়ার ভানটা এক্সেলেন্ট। সবাই জানছে আপনি আপনার প্রাক্তন স্ত্রীকে খরপোশ হিসেবে নিজের সম্পদ থেকে বিরাট একটা অংশ লিখে দিয়েছেন। ইলেকশনের আগে এই তথ্যটা এত বেশি প্রচার করেছেন যে আপনার বাবার অখ্যাতি থাকলেও জনসাধারণ তা ভুলে আপনার খ্যাতি বাড়িয়ে দিল। স্বতন্ত্রভাবে ভোটে দাঁড়িয়েও বিপুল ভোটে জয়ী করে দিল তারা আপনাকে। কিন্তু তারা এই তথ্য কোনোদিনও জানবে না নামে এই উত্তরার সম্পদ রেজাউল হক স্মরণের থাকলেও আদতে দখল তো ছাড়েননি বিশিষ্ট শিল্পপতি আর রাজনীতিবিদ নাওফিল শেখ। কথাগুলো শেষ হতে নিজেদের ফ্লোরে পৌঁছে গেল ওরা। দিদিতি জবাবের আশায় আর থাকলো না, ফিরেও দেখল নওফিলের অভিব্যক্তি। বাসায় ভেতর এসেই চোখের পানি ছিঁড়ে দিল। এই পানি আর কোনোদিন নওফিলের সামনে ফেলবে না, এই পানি আর কোনোদিনও সে নওফিলের সামনে ফেলবে না বলে এতটা সময় আটকে রেখেছিল। যত কষ্টই হোক তার সামনে নিজের এক বিন্দু অনুভূতি সে প্রকাশ করবে না ওই স্বার্থপর পুরুষের কাছে। 4টা বছর তার থেকে দূরে পড়ে রইল সে একা একা। ভুল করেও নওফিল কখনো ওকে একটাবার ফোনও করেনি, অথচ শত অপমান আর আঘাতের পরও সে প্রতিদিন অপেক্ষায় থাকতো একটা ফোন কলের, কিন্তু আসেনি। নওফিল নিজের মতো করে এগিয়ে গেছে জীবনে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও সে দেখত দুর্দান্ত উদ্যমে স্বার্থপর মানুষটা নিজের স্বপ্ন পূরণ করে চলেছে, নিজের পরিবারের সঙ্গে দর্শনীয় কত স্থানে সময় কাটাচ্ছে, বন্ধুদের বিয়ে অংশ নিচ্ছে, আনন্দ করছে, বিদেশ সফর করছে। আর সেই সময়টাতে শুধু দিদিটি একা পড়ে থেকেছে দূর দূরান্তের জেলায়। কেউ ছিল না ওর হাহাকার করা বুকের আর্তনাদ শোনার জন্য। ইয়াসিফ ছিল কেবল ওর স্বপ্ন পূরণের সহায়তাকারী হিসেবে, কিন্তু রাত নামলে ঘুমের আশ্রয়ে যখন বিছানায় শরীরটা ছাড়তো সে, সারাদিনের ভুলে থাকা যন্ত্রণাগ্রস্ত সকল স্মৃতিগুলো তখন ওকে আধারে গ্রাস করে নিতে চাইতো। বোবা কান্নায় অর্ধেকটা রাত পার হয়ে যেত, কেউই ছিল না ওকে দুটো সান্ত্বনা বাক্য দেওয়ার জন্য, অথবা কাঁধে হাত রেখে নীরব বাক্যে পাশে আছি বলে আশ্বস্ত করার জন্য। গুমড়ে মরেছে সে প্রত্যহ। আর এখন কিনা ওকে জোর কণ্ঠে স্ত্রী বলে স্বীকৃতি দিচ্ছে নওফিল, তথাকথিত আদর্শবান স্বামী অধিকার প্রয়োগ করতে চাইছে। কিসের জন্য এই নতুন নাটক তার? তবে যত যাই হয়ে যাক, 4 বছর আগেও নিজের দুঃখ নিজেই বয়ে চলে জীবনে এগিয়ে এসেছে সে একাই। শত বিষণ্ণতার মাঝেও নিজের আত্মসম্মানকে কখনোই তুচ্ছ করেনি, আজও করবে না। সে যতই পুরনো ভালোবাসা তরঙ্গ বাড়ির দিক ওর বুকের দেয়ালে মনকে পূর্বের চেয়েও আরও বেশি দৃঢ় করে নিল তিথিতে। ঘরে ফিরে নিজেকে তৈরি হতে নিতে নিতে বেলা 8:30 বেজে গেল। এরই মাঝে কিরণের সঙ্গে কথা হলো ওর। কিরণ আসবে সন্ধ্যায়। তৌসিফি হল থেকে তার বউকে রিসিভ করে একসঙ্গে এখানে আসবে তারা, এবং সঙ্গে অবশ্যই ফিহাও থাকবে বলে ওকে আরও একবার নিশ্চিত করেছে কিরণ। নাস্তা করতে বসে দিদিটি খেতে খেতেই আনমনেই হাসলো ব্যঙ্গার্থ খাসে। ফিহার হঠাৎ আগমনের কারণ এবার স্পষ্ট ওর কাছে। 4 বছর আগে ওর সঙ্গে ফিহার আচরণ কখনোই আক্রমণাত্মক ছিল না, বরং সব সময় মিষ্টি ননদীর চরিত্রে দারুণ অভিনয় করে গেছে চতুর মেয়েটা। তার স্বরূপ দেখলো তো সেদিন দিদিটি, যেদিন জাকির শেখের বিরুদ্ধে সমর্পণ করা ওর সকল প্রমাণাদি মিথ্যে বলে প্রমাণিত হলো। আর তারপরে ট্রেনিংয়ে থাকাকালীন ইয়াসিফি একদিন অপরাধী গলায় ওকে জানালো খুশি বেগমের করা অন্যায়ের সঙ্গে ফিহাও সমানভাবে জড়িত ছিল, কিন্তু খুশি বেগম তার অন্যায়ের শাস্তি পেল, ফিহাকে কোনোরূপ দণ্ড দেওয়া হয়নি। এমনকি নওফিলও সেদিন দুই শব্দ করেনি ফিহার ব্যাপারে। তবে ইয়াসিফের ভাষ্যমতে ফিহার শাস্তি হয়েছিল, বোনকে তারা শাস্তিস্বরূপ বিদেশে পাঠিয়ে দিয়েছিল। অনির্দিষ্টকালের জন্য পরিবার ছাড়া দিনের পর দিন থাকায় কি ফিহার জন্য কঠিন শাস্তি? কারণ সে বিদেশে যাপন করতে চায়নি কখনো। দিদিটি তখন ভীষণ হেসেছিল। হাসতে হাসতেই
ইয়াসিফকে বলেছিল। মিসেস খুশি তাহলে কেন বঞ্চিত হলো ভাই অ্যাব্রোডে লাক্সারিয়াস লাইফ লিড থেকে? ও বেচারির নাওফিল শেখের আপন মা নয় বলে? আরে